কারণ 2025 বলতে গেলে কিন্তু অনেক ঝড় ঝামেলা আমরা পেরিয়েছি। এক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যাবে যদি দেখা যায় যে তাদের জন্ম ছকে ব্যক্তিগত সূর্যের অবস্থান ভালো। এই রাশি লগ্নের জন্য এই বছরটা এমন কাটবে, খুব ভালো হবে এমন কিন্তু একদমই নয়। তো অবশ্যই আমি বলবো একটা সুফল তো পাবেই। যেহেতু চিকিৎসা বিভাগের উন্নতি, সরকারি দপ্তরের উন্নতি, কিছু চাকরির সুযোগ সুবিধা, সরকারি দপ্তরের কিছু নতুন ভ্যাকেন্সি আসবে। আমার জন্মছকে যে কালসর্পদোষ রয়েছে অ্যাজ ইট ইজ কালসর্পদোষ সচিন তেন্ডুলকর সকল রয়েছে। এই যে এত ডিভোর্স ঘরে ঘরে হচ্ছে, মানে শারীরিক চাহিদাটা তো সমস্ত কিছু নয়। এই 36-এর মধ্যে 32টা মিলে গেছে ডিভোর্স। আবার এমনও ক্লায়েন্ট আমার কাছে আছেন যারা 36-এর মধ্যে 10টা মেলেনি, 12টা মিলেছে, তারা বহাল তবিয়াতে সংসার করছে। কিন্তু মাঙ্গলিক বিষয়টা নিয়ে একটু কতখানি ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে? যেহেতু মঙ্গলকে কুমার গ্রহ বলা হয়, মঙ্গল বিবাহের পরিপন্থী। মাঙ্গলিক দোষের জাতককে আমি দেখেছি প্রচুর অ্যাক্টিভ হয়। তারা জ্যোতিষশাস্ত্র মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য করে। নমস্কার, বিপিজিআর পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। 2025 যে আমরা বছর থেকে ফেলে আসলাম, অনেকের খারাপ গেছে, অনেকের জন্য বা ভালোই গেছে। তবে খারাপটাই কিন্তু আমরা বেশি দেখেছি, কারণ গ্রহের সেনাপতি মঙ্গলের বছর ছিল, আর মঙ্গল কিন্তু নিজেও গোচরে ভালো অবস্থানে ছিল না। আজকে এই বিষয়ে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারবো, যিনি আমাদের অতিথি রয়েছেন। আশা করছি আপনারা ইন্ট্রো দেখে কিন্তু বুঝেও গেছেন আজকে ঠিক কি কি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। যাই হোক, বেশি দেরি না করে আজকে যে আমাদের অতিথি রয়েছে তার কাছে আমরা যাব। আজকে আমাদের অতিথি জ্যোতিষ বিদ্যাতীর্থ শ্রী অয়ন। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন তো? আমি ভালো আছি। আচ্ছা, আমাদের যে স্টুডিওতে এসেছেন আপনার ঠিক কিরকম লাগছে? প্রথমে এটা আগে শেয়ার করুন দর্শকদের মাঝে। আমি তো খুবই আনন্দিত এবং অভিভূত, ভালো লাগছে। আচ্ছা, আমাদের উষ্ণ অভ্যর্থনায় আমি খুশি। নমস্কার। আজকে কিন্তু অনেক কিছু জানার আপনার থেকে ইচ্ছা রয়েছে আমার, এবং শুধু আমার বলা ভুল হবে, যারা ওপারে ক্যামেরার ওপারে রয়েছে দর্শকরা, তারাও কিন্তু অনেক কিছু জানার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। কারণ 2025 বলতে গেলে কিন্তু অনেক ঝড় ঝামেলা আমরা পেরিয়েছি, এটা আমরা দেখেছি। এই যে 2026 গ্রহের রাজা সূর্যের বছর ঠিক কেমন কাটতে চলেছে যদি একটু বলেন। দেখুন, 2026 গ্রহের রাজা সূর্য, কিং অফ সোলার সিস্টেম, একদম তাকে সৌরজগতের রাজা বলা হয়, গ্রহদের রাজা, একদম, যাকে বেস করে এই সমস্ত গ্রহরা ঘুরছে। আচ্ছা, তো বছরের শুরুতেই সূর্য কিন্তু ধনু রাশি থেকে প্রবেশ করছে। আচ্ছা, ধনু রাশিতে রয়েছে। আচ্ছা, তো সেটা সূর্য যেহেতু অগ্নিকারক গ্রহ, আচ্ছা, যেহেতু অগ্নি রাশি ঘরে রয়েছে, তার মিত্র বৃহস্পতি ঘরে রয়েছে। আচ্ছা, তো আশা করছি এক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যাবে। এটা কি আপনি বলতে চাইছেন 12টি রাশির জাতক এবং জাতিকাদের জন্য কি ভালো ফলাফল আশা রাখা? এটা দেখুন, 12টি রাশির রাশি এবং লগ্ন অনুযায়ী এটা ভ্যারি করে। আচ্ছা, আর কি রাশি, একদম, একদম। এবার যদি ধরুন যে স্বাভাবিকভাবে যদি বলতে যাই, প্রচুর মানুষের তো অনেক রাশি লগ্ন রয়েছে, তাদের ব্যক্তিগত চার্টও আলাদা, আলাদা। এবার সূর্যটা আমরা জানতাম যে সূর্য কি, সূর্য কি কি নির্দেশ করে। সূর্য আমাদের শরীরের ভাইটালিটি কারক। আচ্ছা, আমাদের শরীরের আমাদের শরীরের ভালো মন্দ শরীরটাকে নির্দেশ করে। এছাড়া আমাদের প্রফেশনাল দিক থেকে ডাক্তারি সেক্টরে নির্দেশ করে। আচ্ছা, চিকিৎসা বিভাগ, আচ্ছা, তারপর ধরুন সরকারি দপ্তর, বড় বড় সরকারি বিল্ডিং, তাহলে সরকারি উন্নতি, যারা সরকারি চাকরি করছে তাদের জন্য কি এই নতুন বছর যেটা পড়লো, অবশ্যই 2026 খুবই ভালো কাটতে চলেছে, আপনি এটাই বলতে চাইছেন? অবশ্যই। যদি এক্ষেত্রে একটা জানতে হবে, যদি দেখা যায় যে তাদের জন্ম ছকে ব্যক্তিগত সূর্যের অবস্থান ভালো। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন কারণ ন্যাটাল চার্টে যদি সূর্যের অবস্থান ভালো না থেকে থাকে, তাহলে পরে তার জন্য 2026টি ভালো নয়। দেখুন, অতটা ভালো নাও হতে পারে। আচ্ছা, আচ্ছা, এটা বিচার্য। এটা অবশ্যই সবাই বলে যে এই রাশি লগ্নের জন্য এই বছরটা এমন কাটবে, খুব ভালো হবে, এমন কিন্তু একদমই নয়। আচ্ছা, এটা ডিপেন্ড করে ব্যক্তিগত জন্মছকের উপর। আমি সবাইকে দর্শকদের বলবো যে রাশিচক্র দেখুন, রাশিফল দেখুন, ঠিক আছে, কিন্তু অবশ্যই ব্যক্তিগত জন্মছকটা আপনার জ্যোতিষীর কাছে আলোচনা করবেন প্রত্যেক বছরের বর্ষফল জানার জন্য। না হলে কিন্তু এক্ষেত্রে অনেকে বিভ্রান্তি শিকার হয়ে গিয়ে ভুল প্রেডিকশনের শিকার হয়ে যায়, এক্ষেত্রে তারা সমস্যায় পড়তে পারে। তবে একটা জিনিস বলতে পারি, নতুন বছরে যেটা দেশের জন্য বলবো, রাষ্ট্রীয় জ্যোতিষের ক্ষেত্রে বলবো, মানডে অ্যাস্ট্রোলজির জন্য সূর্য বা রবি হচ্ছে চিকিৎসা বিভাগের কারক, সরকারি দপ্তরের কারক। তো আমি বলবো অবশ্যই, যেহেতু
ধনুরাশি থেকে রবি স্টার্ট নিচ্ছে, বৃহস্পতি দৃষ্ট, আচ্ছা অবশ্যই মঙ্গল সঙ্গে রয়েছে। আচ্ছা চিকিৎসা বিভাগের উন্নতি অবশ্যই হবে। মানে এই অবস্থায় অবশ্যই শোনা গেছে আমাদের খান স্যার, যিনি বিদেশ থেকে জাপান থেকে বিভিন্ন উন্নত যন্ত্রপাতি আনছেন চিকিৎসার জন্য, তো এটা অবশ্যই আগাম বার্তা দিচ্ছে। তার মানে এটা আপনি বলতে চাইছেন মানে যারা সাধারণ মানুষ রয়েছে যদি চিকিৎসার দিকে যায় মানে শারীরিক, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এটা একটা উন্নত কিছু হতে পারে 2026। তারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিল, আচ্ছা একটা রাষ্ট্রীয় জ্যোতিষের হিসাবে আচ্ছা বা তাদের ব্যক্তিগত জন্মছকে অবশ্যই রবির ভালো মন্দের এই ব্যাপারটা রয়েছে। আচ্ছা তো অবশ্যই আমি বলবো একটা সুফল তো পাবেই, আচ্ছা যেহেতু চিকিৎসা বিভাগের উন্নতি, আচ্ছা তাই সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মানুষরাও উপকৃত হবে। আচ্ছা এছাড়াও সরকারি দপ্তরের উন্নতি, কিছু চাকরির সুযোগ সুবিধা, আচ্ছা সরকারি দপ্তরের কিছু নতুন ভ্যাকেন্সি আসবে, আচ্ছা সেটা মেডিকেল সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সেই কর্মে তারা কিন্তু বিশেষ উন্নতি করতে আচ্ছা। পারবেন। তো অয়নবাবু, আমার এখানে একটা বক্তব্য আপনি এত সুন্দর করে বললেন, ভালো লাগলো আমারও, হয়তো দর্শকদেরও ভালো লেগেছে, অনেকখানি সুন্দরভাবে বুঝিয়ে বললেন। মানে আপনার এই জ্যোতিষ জগতে আসা যদি একটু কি করে বলেন। দেখুন, জ্যোতিষীদের এক একজনের এক এক রকম অভিজ্ঞতা থাকে লাইফে। কেউ অর্থের জন্য আসে, কেউ বা সেটাকে নেশা করে আসে যে আমার জ্যোতিষ শাস্ত্র ভালো। I have also experience। আচ্ছা ধরুন আজ থেকে 20 বছর আগে হুম আমি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, তো তিনি আমাকে বলেছিলেন যে তোমার ছকে কালসর্পদোষ। আচ্ছা তো তোমার সেরকম কিছু আমি দেখছি না ভবিষ্যৎ, এরকম বলে দিয়েছিল। আজকে যা দেখছেন আপনাদের সামনেই বসে আছে। একদম একদম নিশ্চয়। তো আমার তখন মনে হয়েছিল, আমি তখন খুব ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা তখন স্বাভাবিক, কারণ আপনি তো তাকে মানে ভগবান তুল্য মানুষ যেটা ন্যাচারালি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে মানে আপনি টোটালি ঘাবড়ে গেছেন। আমি একটু পাজল হয়ে গেছি আচ্ছা যে কিছু হবে না, তাহলে কি কর্ম বা চেষ্টার কোনো ভ্যালু নেই? আচ্ছা। আমি ভগবানকে তখন স্মরণ করলাম এবং আমি এই রহস্যের উদ্ঘাটন করার চেষ্টা করলাম। সেখান থেকে মানে একটা ভালোবাসার থেকে মানে হ্যাঁ, এটাকে এবার আমি তখন বিভিন্ন বই, বিভিন্ন শাস্ত্র, আচ্ছা কালসর্প দোষের উপর রিসার্চ শুরু করলাম। আচ্ছা আচ্ছা দেখলাম আমার জন্মছকে যে কালসর্প দোষ রয়েছে অ্যাজ ইট ইজ কালসর্প দোষ সচিন টেন্ডুলকার ছকেও রয়েছে। আচ্ছা। তখন আমি ভাবলাম, যদিও সচিন টেন্ডুলকারের জন্মছক আমার এক হবে না, না, কারণ লগ্নগত ডিগ্রিগত নক্ষত্রগত অনেক পার্থক্য থেকে যায়। তো আপনার কাছে আমার মানে দ্বিতীয় আমি প্রশ্নে যাচ্ছি, এই যে এত ডিভোর্স ঘরে ঘরে হচ্ছে, এটার কারণ যদি একটু ব্যাখ্যা দেন, কারণ আমরা পূর্বে দেখেছি এত কিন্তু ডিভোর্স ছিল না, এর কারণটা কি সঠিক? দেখুন, গ্রহের চরিত্র আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, কিন্তু বদলে যাচ্ছে কি মানুষের চরিত্র? তবে বদলে যাচ্ছে মানুষের চরিত্র, সেটা সামাজিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা দেখুন, সামাজিক পরিস্থিতি অনেক বদলেছে। আচ্ছা আগে এখনকার মতো এত সবকিছু এক্সপ্লোর হতো না, এখন যেভাবে এক্সপ্লোর হচ্ছে, সবকিছু ওপেন দেখানো হচ্ছে, হাইলাইট হচ্ছে। তো আগে দেখুন যে আমাদের দেখেছি মা ঠাকুমা দিদিমারা ঘুমটা দিয়ে রাখতেন, তাদের মুখ দর্শন করানো হতো না। তাহলে আপনি বলতে চাইছেন এই যে এখনকার দিনে যে সবাই এত মোবাইলে ঝুঁকে পড়ছে, মানে এই ডিভোর্সটা হওয়ার পেছনে কি কোনোভাবে মোবাইলও দায়ী রয়েছে? অবশ্যই। দেখুন, একটা ব্যাপার আছে যে হাজবেন্ড ধরুন বাইরে কাজ করছে, আচ্ছা স্ত্রী হাউস ওয়াইফ, সে সারাদিন কাজকর্ম করে তার জন্য অপেক্ষা করছে, আচ্ছা সে তার টাইম চাইছে, আচ্ছা সে বাড়িতে এসে সেও অ্যাজ ইউজুয়াল ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, তো স্ত্রীকে টাইম কোথায় দিচ্ছেন? একটা ডিভোর্সের অনেক রকম কারণ থাকতে পারে। কোনো ক্ষেত্রে তাদের মতানৈক্য হতে পারে, আচ্ছা ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়ন ডিফার করে যায়, আচ্ছা তো সেক্ষেত্রে সে তো সময় চাইবে তার আচ্ছা। হাজবেন্ডের কাছে। না, এটা সে একটা- মোবাইল অ্যাডিকশনের জন্য প্রবলেম কিন্তু হয়েই যাচ্ছে। এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ স্বামী স্ত্রীর বন্ধন বলছে 7 জন্মের বন্ধন, মানে একটা কথা আমরা শুনে আসছি যেটা, তো সেই ক্ষেত্রে মানে শারীরিক চাহিদাটা সমস্ত কিছু নয়, এক্ষেত্রে তো মানে আমি মনে করি একটা মনের মিল এবং দুজন খুব ভালো বন্ধু হওয়া প্রয়োজন। ঠিক বললাম কিনা? একদম। আমরা দেখছি জন্মকুণ্ডলী মানে ম্যাচ করেও বিয়ে দেওয়ার পরও সেই বিয়েও ডিভোর্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম কি আপনার জীবনে কোনো অভিজ্ঞতা আছে? আমি এক্ষেত্রে আমি বলতে চাই, হ্যাঁ বলুন বলুন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা হয় জন্মকুণ্ডলী ম্যাচিং এর ক্ষেত্রে, একদম একদম। এই 36টা ফুট মেলানো হয়। 36টা ফুট? আমি বলবো যে শুধু 36টা ফুট মেলালে সঠিক জটক বিচার হয় না। হয় না? জটক বিচার করতে গেলে, কারণ 36টা ফুটে সমস্ত বিচার হয় না, কারণ সামগ্রিক চারটা দেখতে হবে। মানে আপনি দুজনের বলতে জন্ম চাইছেন আচ্ছা দুজনের জন্ম। দেখুন, এক্ষেত্রে মানসিক মিলের ক্ষেত্রে চন্দ্রের মিল দেখতে হবে, আচ্ছা লগ্নের মিল ক্ষেত্রে শারীরিক চাহিদা,
তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আচ্ছা, আচ্ছা। কারো শরীর স্বাস্থ্য খারাপ হলে একজনের জন্য একজনের লাইফ হ্যান্ড হতে পারে, সে প্রবলেমে করতে পারে, আচ্ছা, বা এক্ষেত্রে তাদের শারীরিক চাহিদার ক্ষেত্রে মঙ্গল শুক্রের মিল দেখতে হয়। আচ্ছা, তারপরে ধরুন মানসিকতার, আজকালকার দিনে মেয়েরাও চাকরি বাকরি করছে, একদম, একদম। অনেক ক্ষেত্রে হাজবেন্ডরা অ্যাকসেপ্ট করেন না, তো সেক্ষেত্রে যদি রবির মিলটা ভালো থাকে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মানে আপনি বলতে চাইছেন যে সেক্ষেত্রে রবির মিলটা ভালো থাকলে তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট ভালো থাকে, তারা মানিয়ে চলতে পারে। আচ্ছা, মানে এখানে যে 36-এ জটক বিচার হলে আপনি বলতে চাইছেন যে রাজজটক যোগ ওইগুলো কোনো ম্যাটার করে না, না, কারণ আমি এমন দেখেছি যে 36-এর মধ্যে 32টা মিলে গেছে ডিভোর্স, আবার এমনও ক্লায়েন্ট আমার কাছে আছেন যারা 36-এর মধ্যে 10টা মেলেনি, 12টা মিলেছে, আচ্ছা, তারা বহাল তবিয়াতে সংসার করছে। আচ্ছা, একটা বিষয় জানার, কিন্তু এই মাঙ্গলিক নিয়ে অনেকে তো মানে অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে অনেকে মানে ভয় ঢুকে আমার মাঙ্গলিক রয়েছে, কিন্তু মাঙ্গলিক বিষয়টা নিয়ে কি ততখানি ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে? আমি ক্ষেত্রে একটু বিস্তারে বলি। হ্যাঁ, বলুন বলুন বলুন, দর্শকরা তো মাঙ্গলিক শোনার জন্য। আগেকার দিনে বলা আছে, একটা শ্লোক আছে, সেই শ্লোক অনুযায়ী, শ্লোকটা আমি উল্লেখ করছি না, তো বলা আছে যে মাঙ্গলিকের মানে সঙ্গে বিয়ে হলে স্ত্রীর সাথে, যেই মেয়ের সাথে বিয়ে হবে তার স্বামী আগে মারা যাবে, আচ্ছা, যেই ছেলের সাথে বিয়ে হবে স্ত্রী আগে মারা যায়। দেখুন আজ থেকে 50 বছর 100 বছর তারও বেশি আগে, কিন্তু এটা আদৌ কতখানি সত্যি? বুঝি তারও বেশি আগে যখন শাস্ত্র লেখা হয় তখন কি হতো, তখনকার দিনে সহমরণ বা সতীদাহ প্রথা চালু ছিল। আচ্ছা, একটা 10 বছরের মেয়ের সাথে 70 বছরের বৃদ্ধার বিয়ে দেওয়া হতো, হ্যাঁ, তো একদম স্বাভাবিক বেশি মারা যাবে, মারা যাবে, তো ঠিক। মাঙ্গলিকের সূত্রটা মিলে যাবে। আজকাল সেটা হয় না, আজকাল দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাও বড় হচ্ছে, আচ্ছা, এখনকার ট্রেন্ড একদম ছোট বড় মেয়ে দেখাই যাচ্ছে না, একদম মেয়ে বড়, চলো ভালো লাগে বিয়ে করছি, কোনো ব্যাপার না, ভালোবাসা থাকলে বিয়ে করতেই পারে তারা। একদম। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আজকালের ক্ষেত্রে কিন্তু সেই মাঙ্গলিক দোষের ব্যাপারটা প্রযোজ্য হচ্ছে না। হ্যাঁ, একটা কথা হলো, যেহেতু মঙ্গলকে কুমার গ্রহ বলা হয়, আচ্ছা, মঙ্গল বিবাহের পরিপন্থী গ্রহ, কারণ মঙ্গলকে কোনো বন্ধনে আবদ্ধ করা যায় না। আচ্ছা, যেমন শনি সপ্তম ভাবে তুঙ্গ হয়ে, মানে শনি লয়ালিটি এবং বন্ধনকে মেনে নেয়, আচ্ছা, কিন্তু মঙ্গলের মধ্যে রাগ, জেদ, অহংকার, মঙ্গলকে বলা হয় অহংকারের পূর্ণ অবতার। আচ্ছা, তাই সপ্তম ভাব, চতুর্থ ভাব, লগ্ন, অষ্টম, দ্বাদশ এগুলো মাঙ্গলিকের স্থান। এইসব জায়গায় মঙ্গল থাকলে জাতক জাতিকার মধ্যে অটোমেটিক্যালি, কারণ লগ্ন ভাব নিজের মন, মানে নিজের মন এবং মানসিক অবস্থা, চতুর্থ ভাবও নিজের মন, এবং সপ্তম ভাব বিবাহিত জায়গা, এইসব জায়গায় যখন মঙ্গল অবস্থান করবে জাতকের মধ্যে অলরেডি একটা ইগো চিন্তা। আচ্ছা, কর্কে এই জন্য কি হয়, তো জাতকের মধ্যে ডমিনেটিং মেন্টালিটি চলে আসে। আচ্ছা, তো এই ডমিনেট করার মেন্টালিটি বা পার্টনারের মধ্যে ইগো যখন চলে আসবে তখন অটোমেটিক্যালি কিন্তু ম্যারেজ লাইফের সমস্যা হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও আচ্ছা, বিবাহ জীবন ভালো চলছে। এটা তো অবশ্যই বলবো সামগ্রিক যা বিচার করা একান্ত জরুরি, শুধু মাঙ্গলিক বলে ভয় পাবেন না। আচ্ছা, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক আপনি বললেন, চতুর্থে মঙ্গল থাকলেও মাঙ্গলিক, তা এক্ষেত্রে কি লগ্নে মঙ্গল থেকে যখন কোনো জাতক বা জাতিকা জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, আর চতুর্থে অর্থাৎ 4th হাউসে যখন মঙ্গল থেকে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, ফলাফল কি একই হতে পারে নাকি লগ্ন সাপেক্ষে এটা আলাদা হতে পারে? দেখুন, প্রথমে দেখতে হবে মঙ্গলের দৃষ্টি করা। আচ্ছা, মঙ্গলের দৃষ্টি হচ্ছে, মঙ্গলের দৃষ্টি 3টে, আচ্ছা, প্রত্যেক গ্রহে সপ্তম দৃষ্টি থাকে এক্সেপ্ট কেতু পরাশরীর মতে। আচ্ছা, জৈমিনীর মধ্যে কেতু দ্বিতীয় এবং নবম দৃষ্টি থাকে, সেটা আলাদা বিষয়। তো মঙ্গলের 3টে দৃষ্টি, আচ্ছা, সপ্তম দৃষ্টি, চতুর্থ দৃষ্টি, অষ্টম দৃষ্টি। এবার লগ্নে যখন মঙ্গল থাকে, সে লগ্ন, সপ্তম এবং অষ্টম দৃষ্টিতে, অষ্টম দৃষ্টি দিয়ে লগ্ন, সপ্তম এবং অষ্টম ভাবকে ধরে। আচ্ছা, তার মানে কি, নিজে, বিবাহিত জীবন, পার্টনার এবং বিপদ, এই 3টে জায়গাকে এক করে ফেললো। তার মানে যেটা মানে আমার প্রশ্ন ছিল যে চতুর্থে মঙ্গল থাকলে একই ফলাফল দিচ্ছে না এবং লগ্নে মঙ্গল থাকলো মানে ফলাফল এক্ষেত্রে আলাদা। এবার আপনি দেখুন না, চতুর্থে মঙ্গল থাকলে চতুর্থে বসে আছে, চতুর্থের দশম, চতুর্থের সপ্তম, দশমের দৃষ্টিতে একাদশ, চতুর্থ, দশম এবং একাদশ ভাবতে হচ্ছে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে জাতক করে অ্যাক্টিভ করবে। আচ্ছা, আমি তো বলি যে মাঙ্গলিক দোষ যদি শুভ ভাবে থাকে, তাকে বৃহস্পতি দৃষ্টি দিল, ভালো বৃহস্পতি মঙ্গল অবস্থান, ডিগ্রিগত হবে মঙ্গল স্ট্রং রয়েছে, নবমংশে বা দশমংশে মঙ্গল অবস্থান খুব ভালো। মাঙ্গলিক দোষের জাতককে আমি দেখেছি প্রচুর অ্যাক্টিভ হয় তারা, আচ্ছা, প্রচুর কর্মজগতে তারা উন্নতি করে, আচ্ছা, দেখেছি আমি। তো এই রোগটাকে খারাপভাবে দেখার একদমই কারণ নেই, থাকলে যে সঠিক পণ্ডিত জ্যোতিষীর পরামর্শ নেই, সেভাবে এগিয়ে চলবে। আচ্ছা, আপনি তো প্রফেশনাল ভাবে একদম অ্যাস্ট্রোলজি করছেন, তো এক্ষেত্রে আমার একটা প্রশ্ন রইল যে
অনেকে আছে এক একজন এক একটা রেমেডি দেয়, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট আসলে কিরকম রেমেডি আপনি দিয়ে থাকেন? স্টোন, কবজ, শিকড়, যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে রেমেডি হলো আমরা সবাই জানি বৃষ্টিতে ছাতার মতো কাজ। ছাতার মতন, ঠিক। তো কেউ যদি মনে করে জ্যোতিষী জাদুঘর, জ্যোতিষীর কাছে গিয়েই আমি ভাগ্যটাকে ইলুশন 100% পাল্টে ফেলবো, দিস ইজ ইম্পসিবল। কখনো এটা এটা হবে না, এবং সেও একটা ভ্রান্ত ধারণার শিকার হবে। যারা বোঝায় তারা ভুল বোঝায়, বলবো না কাউকে আমি ব্যক্তিগতভাবে, কিন্তু এটা মানতে হবে যে প্রতিকার বা রেমেডি করলে আপনার যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলোকে সাময়িকভাবে কাটানো যেতে পারে। আচ্ছা, কিছুটা সময়ের জন্য কাটানো যেতে পারে। এবার প্রতিকার আমি দেখুন, এবার এক একটা ক্ষেত্রে এক এক রকম প্রতিকার, কোথাও স্টোন দিতে হয়, কোথাও কবজ অ্যাপ্লাই করতে হয়, মানে এটা দেখা যাচ্ছে বিচারের পর। দেখুন প্রতিকার না সবাই ভাবে যে শুধু স্টোন আর কবজই মনে হয়, একটা জ্যোতিষের ভালো পথ দেখানো সেটা প্রতিকার। আচ্ছা, এই তুমি ধরো কেউ দেখা যাচ্ছে এমএ পাস করে বসে আছে, চাকরি পাচ্ছে না, সে দেখা গেলো ভুল লাইন সিলেক্ট করেছে। সে যদি ঠিকঠাক লাইন সিলেক্ট করতো মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকের পরে ঠিক জ্যোতিষের কাছে গিয়ে, তাহলে কিন্তু সে একটা চাকরি করতে পারতো। সবাই চাকরি দিয়ে ঝুঁকে রয়েছে, হতে পারে সে ভালো বিজনেসম্যান হতে পারতো। এটাও একটা প্রতিকার। কিন্তু জ্যোতিষের কাছে মানুষ সুসময় আসে না, অসময়ে আসে। সুসময় কিছু বলে দেখুন তোমার সময়টা অনেক খারাপ যাবে, অসময় আসবে তখন তাকে পথ দেখাতে হবে। সঠিক জ্যোতিষের কাছে সঠিক মার্গদর্শন। বড় দামি কথা বলেন আপনি, যে প্রত্যেকে কিন্তু জ্যোতিষীর কাছে গিয়ে একটাই কোশ্চেন ছড়ে মানে রাখে যে আমার ভালো সময় কবে আসবে, আমার হাতে টাকা কবে আসবে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা। কেউ কিন্তু জিজ্ঞেস করেন আমার খারাপ সময়টা কবে আসবে, আমি কবে সাবধান হয়ে চলবো। দারুণ আপনি কথা ব্যাখ্যা দিলেন। যাই হোক, এইবার আমি আপনার কিছু কর্মজীবন সম্বন্ধে অভিজ্ঞতা জানতে চাই। আপনি তো মানে পেশাগতভাবেই জ্যোতিষ করছেন, এমন কোনো ক্লায়েন্ট এসছে যে একটা বড় বিপদ থেকে হয়তো আপনি বলেছিলেন সেই টাইমে ঘটে গেছে তার সাথে, যদি একটু বলেন, শেয়ার করেন। এই কিছুদিন আগে ধরুন, আমি একজন ক্লায়েন্টকে, যেটা অনলাইনে ভিজিট করেছিলাম, তো তাকে আমি বলেছিলাম যে আপনার ছেলের সবই ঠিক আছে, ভালো আছে। আচ্ছা। তো বলছিল যে একজন এরকম বলেছেন, দেখুন চার্ট খুব ভালো আছে, বেশি প্রতিকারের প্রয়োজন নেই। তো ওর একটু ফারাকটা আমি দেখতে পাচ্ছি, বা দৈব দুর্ঘটনার সংকেত রয়েছে, ও সাবধানে রাখবেন, যদি পারেন এই রেমেডিটা আপনি করিয়ে দেবেন। আচ্ছা। তো কিছুদিন আগে, এই আমাদের দিন দুয়েক আগে বললো, দাদা আপনার কথাটা মিলে গেল। কিরকম? তো আমি সে স্কুল থেকে ফিরছিল। আচ্ছা। তো ফেরার পথে তাকে মানে তার মানে এমনভাবে গাড়িটা তার মধ্যে পাস করেছে, আচ্ছা, তাকে প্রায় ধাক্কা মেরে ফেলেই দিয়েছে। এবং আরেকটু হলে তার উপর দিয়ে গাড়িটা চলে যাচ্ছিল। সাময়িক হাত পা ভেঙে গেছে। মানে বড় ধরনের মেজর কিছু হয়নি? মেজর কিছু হয়নি, সাবধান ছিল, এবং রেমেডিটাও তার মানে আপনি স্টোন দেননি এক্ষেত্রে রেমেডি, কিন্তু এই যে আপনি মুখে বলে দিলেন এটা একটা রেমেডির মতনই কাজ করে। মানে সেই যে মানে বেঁচে ফিরলো, এটা একটা ঈশ্বরের কৃপা বলা যেতে পারে। কারণ আমরা মনে করি ভগবান তো স্বয়ং কখনোই অবতীর্ণ হয়ে দেখা দেন না। দেখুন আপনাদের মতো মানুষকে হয়তো পৃথিবীতে পাঠায় পথ দেখানোর জন্য মানুষকে, তাই তো? আমরা তার ইচ্ছাতেই কাজ করে চলেছি। একদম। আমরা তো জ্যোতিষশাস্ত্র তো বেদের চক্ষু বলা হয়, বেদের চক্ষু, আই অফ বেদা। এবং বেদের ছটের পার্ট আছে, বেদাঙ্গ, নিরুক্ত, ছন্দ, কল্প, তুরু, জ্যোতিষ। আর জ্যোতিষ ছাড়া বেদ দেখতে পায় না। আচ্ছা। বেদের চক্ষু বলা হয়। তাই আগেকার দিনে জ্যোতিষশাস্ত্রকে মানুষের কল্যাণে ব্যবহার করা হতো। আচ্ছা। এখনো করা হয়। তো কারা করছেন না আমি সেটা বলবো না, আমি করছি, বা আমার পরিচিত অনেকে আছে যারা করছেন। তো ভালো লাগে। দেখুন জ্যোতিষশাস্ত্র মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য করে। এইবার আমার একটা বড় প্রশ্ন থাকলো, আমি অনেকেই দেখি যে জ্যোতিষশাস্ত্র করলে মানে তারা ফিরে যায়, মানে কি বলবো, দুদিনে তারা আমার ভক্ত হয়ে ওঠে। আমার একটা বড় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি কোথাও থেকে পাচ্ছি না, আশা করছি আপনি এই প্রশ্নের উত্তর আপনার থেকে আমি পেয়ে যাব। মানে দুদিন জ্যোতিষ করলো, করার পর সেই যেন তার আমার পরম ভক্ত, বা অনেক জ্যোতিষীর মানে প্রোফাইলে বা যারা অ্যাড করছে যে তারা মায়ের সাথেই জড়িয়েছে। এইটা কেন, কারণটা কি? কারণ অনেক দেবদেবী রয়েছে, দশ মহাবিদ্যা রয়েছে, বা দেবী দুর্গা রয়েছে, বা শীতলা মনসা, অনেক দেবদেবী রয়েছে, তারা আমার সাথেই দেয়, কারণটা কি যদি একটু বলেন? দেখুন জ্যোতিষ হলো আধ্যাত্মিক গবেষণার মধ্যেই পড়ে। কারণ যেহেতু জ্যোতিষ একটা রহস্য, অকাল্ট এবং গুহ্যবিদ্যার একটা অংশ, সেক্ষেত্রে আমাদের ঈশ্বরের সাথে কানেক্ট করতেই হয়। জ্যোতিষী যারা রয়েছে তাদের নিয়মিত জপ তপ করতে হয় এবং ঈশ্বরের সাধনা করতেই হয়। তাই বলে যে প্রতিনিয়ত ঘন ঘন তারাপীঠে সাধনা করতে হয় না, এটা আমার একটা বড় প্রশ্ন, যে তারাপীঠেই কেন যেতে হবে? দেখুন যারা যাচ্ছে তারা তাদের নিজস্ব ভক্তির জায়গা থেকে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে ঘন ঘন যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা। মন মন্দির, মণি মসজিদ, মণি তীর্থস্থান,
তাহলে মনের মধ্যে আপনি ঈশ্বরকে খুঁজে পেতে পারেন। আচ্ছা, ঈশ্বরকে খুঁজতে হবে। হবে যে তারামা তারাপীঠ মহাশ্মশানে রয়েছেন, যে তারামা তারাপীঠ মন্দিরে রয়েছেন, সে তারামা আপনার বাড়িতেও রয়েছেন, আপনার সব থেকে মনে রয়েছেন, আপনার মায়ের মধ্যেও তো তারামা রয়েছেন। কারণ একটা শাস্ত্রের কথা আমরা শুনে আসছি যে যত্র জীব তত্র শিব, একদম, মানে যেখানেই জীব বলছে সেখানেই শিব, সেখানেই ভগবান। বিবেকানন্দ বলে গেছেন, জীবজ্ঞানে শিব সেবা করো, শিবজ্ঞানে জীব সেবা করো। এটা সব থেকে বড় কথা। আজকে অনেকে জ্যোতিষী নাম করে প্রচুর টাকা করছেন, তাদের মেশিন দিয়ে টাকা গুনতে হচ্ছে, কিন্তু রাতের পর রাত না জেগে রয়েছে, মানে নিজেরাই শান্তিতে নেই, কিন্তু ঘুমাতে পারছে না, খেতে পারছে না, কত রোগ। আচ্ছা, সুগার, থাইরয়েড, প্রচুর টাকা কিন্তু প্রচুর আছে, কিন্তু কি কাজে লাগছে? আমার এক ক্লায়েন্ট আছেন যাকে বাড়িতে আইসিইউ করে কিডনি ট্রান্সফার করে তাকে রাখা হয়েছে। এদিকে পয়সার কিন্তু অভাব নেই, কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নেই, শান্তি নেই। আচ্ছা, তাহলে এই যে শান্তি নেই, এটাও কি কোনো জায়গায় যে আমরা মানে জানতে পারি এটা কোনো প্ল্যানেটের কারণে হচ্ছে, বা পাস্ট লাইফ কানেকশন বা পাস্ট লাইফ কর্মফল? তা অবশ্যই, কারণ কর্মফল ছাড়া কিছুই সম্ভব না। কর্মই তো ভাগ্য তৈরি করে। পূর্বজন্মের কর্মফলই প্রারব্ধ কর্ম আমাদের ভাগ্য তৈরি করে। কর্ম 3 প্রকার: প্রারব্ধ, পুঞ্জীভূত এবং সঞ্চিত কর্ম। আমরা যে কর্মটা পূর্বজন্মে করে এসেছি, জন্ম জন্মান্তরে বিপাকে যে কর্ম আমাদের উৎপত্তি হয়েছে, তার থেকে যে ফলের সৃষ্টি হয়েছে, যার ফলেই কিন্তু ভাগ্যরূপ শব্দটার উৎপত্তি। আর ভাগ্য কথাটার ব্যক্তি অনেক ভাগ্য মানে হবে যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ঠিক আছে, বাট ভাগ্য কথাটা হচ্ছে যা আমাদের ভোগে আছে, ভোগ্য কথাটা ট্রান্সফর্ম করা। তাহলে এই যে পূর্বজন্ম বা পরজন্ম, আপনি এই কথাটাকে কতখানি বিশ্বাস করেন? আমি মানে এইটাও কি একটা জ্যোতিষ শাস্ত্রের মধ্যেই পড়ছে? আমি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, কারণ যে জাতিশ্বর বিশ্বাস করে, যে জাতিশ্বর দেখেছে, আচ্ছা বিশ্বাস করে। কিন্তু আমাদের তো মানে আমরা তো এতখানি বড় কেউ সাধক নই যে পূর্ব জন্মে অর্থাৎ পাস্ট লাইফে আমরা কি করেছি বা ফিউচারে কি করব, কিন্তু পাস্ট লাইফে আমি কে ছিলাম, অনেকটা মানুষ প্রশ্ন থাকতে পারে, বা হয়তো অনেক জ্যোতিষীর কাছে কেউ প্রশ্ন থাকতে পারে, আমি পাস্ট লাইফে কি ছিলাম, কেন আমি এই কর্মফল ভোগ করছি, এটা কি জ্যোতিষ শাস্ত্রের দ্বারা বলে দেওয়া সম্ভব? দেখুন, এক্ষেত্রে আমি বলবো যে জ্যোতিষশাস্ত্রে নারী জ্যোতিষের কিছু অংশ আছে যার দ্বারা কিছু ইন্ডিকেশন দেওয়া যায় যে আপনি পূর্বজন্মে কি কর্ম করেছিলেন, কিভাবে তার আপনার জন্মে এই জন্মে এটা হচ্ছে। আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে এইভাবে বলা যায় না, পার্টিকুলার মেনশন করে। ওর আলাদা বিদ্যা আছে, সম্মোহনী বিদ্যায় তাকে পূর্বজন্মে নিয়ে গিয়ে তার সম্বন্ধে জানা হয় কি কি ছিল। তো এক্ষেত্রে আমি বলবো যে এটা জানা যায় না, তবে হ্যাঁ, আপনার এটা স্বাভাবিক বিষয় যে আজকে ধরুন আপনি কর্ম নিয়ে স্ট্রাগল করছেন, তাহলে পূর্বজন্মে নিশ্চয়ই আপনি কর্ম নিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন, তার সাথে চিটিং করেছেন, তার সাথে প্রতারণা করেছেন, তাই এই জন্মে আপনাকে সেই নিয়ে আপনাকে ভুগতে হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকছে আমার, রাহু কেতু নাম শুনলে তো প্রত্যেকে আমরা ভয় পেয়ে যাই যে অশুভ গ্রহ, কিন্তু আদৌ কি সবার জন্য রাহু কেতু ক্ষতিকারক? একটা কথা বলি, রাহুকে আমি বলি কিং অফ কলিযুগ। আচ্ছা, কলিযুগের রাহু হচ্ছে রাজা। আচ্ছা, কিং, কারণ কলিযুগটা দেখতে পাচ্ছ সবকিছু দেখনদারি। আচ্ছা, মানুষ গাড়ি বাড়ি মধ্যবিত্ত লাইফস্টাইল এখন কোথায়? আচ্ছা, সবই উচ্চবিত্ত হাই প্রোফাইল ব্যাপার, এগুলো সব রাহু প্রদান করে। কারো জন্মছকে রাহু যদি ভালো অবস্থায় না থাকে এবং রাহু যদি শুভ না হয়, তাহলে সে কোনোদিনও বিশাল পজিশনে যেতে পারবে না, ভালো পজিশনে বিলং করতে পারবে না। আচ্ছা, রাহু কেতু একটা কথা আছে, ভূতের রাজা দিলবর, জগৎ জগৎ 3 বর। আচ্ছা, রাহু কেতু হচ্ছে কলিযুগের, দেখুন একটা কথা বলি, রাহু হচ্ছে বৈষয়িক জগতের পদাতিক গ্রহ। বৈষয়িক যা কিছু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ বৈভব সম্পত্তি, সবকিছু রাহু আপনাকে দেবে। আর অবৈষয়িক জগতে যেমন প্রেম, ভালোবাসা, আধ্যাত্মিক জ্ঞান, এগুলো আপনাকে কেতু দেবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন লাগছে, কারো যদি গুহ্য স্থানে অর্থাৎ অষ্টম স্থানে কেতু না বসে থাকে, তন্ত্রবিদ্যা কিন্তু কখনোই সফল হয় না, সেরকম ভাবে আমরা যত জানি। তাই কেতুর সাথে এই আধ্যাত্মিকতার কানেকশনটা যদি একটু আপনি বলেন। দেখুন, আধ্যাত্মিকতার কানেকশন দেখতে গেলে, ওভারঅল যে কোনো ভাবে কানেকশন দেখতে গেলে, যে কোনো কিছু বিষয়ের কানেকশন দেখতে গেলে, সেখানে ভাব এবং গ্রহ উভয়কেই দেখতে হয়। আধ্যাত্মিকতার কানেকশন দেখতে গেলে দ্বাদশ ভাবকে অবশ্যই দেখতে হয়, মোক্ষ ভাব। আর দ্বাদশ ভাবের কারক গ্রহ হচ্ছে কেতু। একদম। আর দ্বাদশ ভাবকে লাগে, নবম ভাবকে লাগে, এবং পঞ্চম ভাব, নবমের নবম যে ভক্তি, আপনার ভক্তি না হলে আধ্যাত্মিক জায়গায় যেতে পারবেন না, সম্ভব নয়। এবং কেতুর সঙ্গে অবশ্যই দেখবেন বৃহস্পতি গ্রহের সঙ্গে এবং শনি গ্রহের সঙ্গে। যদি দ্বাদশ ভাবে, আপনি বললেন দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হলো কেতু,
মোক্ষ কারক গ্রহ। তাহলে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি ন্যাটাল চার্টে তার দ্বাদশ ভাবে কেতু অবস্থান করে, সেই ক্ষেত্রে তার ফলাফল হতে পারে কি? দেখুন, দ্বাদশ ভাবে কেতু থাকা মানে তাকে ভোগ থেকে ডিটাচমেন্ট করিয়ে দেওয়া। মানে এই যে পার্থিব যে ভোগ রয়েছে, কেতুর কাজ হচ্ছে আমাদের ভোগ থেকে ডিটাচ করিয়ে আধ্যাত্মিক মার্গে নিয়ে যাওয়া। আচ্ছা, আপনি যতক্ষণ ভোগ থেকে ডিটাচ না হবেন, ভোগ আপনার শেষ না হবে, ততক্ষণ আপনার মনে আধ্যাত্মিক আপনার সাথে যতই কথা বলছি প্রশ্ন যাচ্ছে অনেক। এবার কিন্তু যেহেতু সময়ের কাছে প্রত্যেকেই বাধা, তাও যতখানি প্রশ্ন উত্তর এখানে করা যায়। তার মানে এই যে যত লোক আধ্যাত্মিক পথের সাথে যুক্ত, কোথাও গিয়ে কি কেতুর অবদান রয়েছে তাদের ন্যাটাল চার্টে? 100% রয়েছে। তার মানে জন্মকুণ্ডলী ছাড়া মোক্ষ হবে না, মুক্তি হবে না। আর মুক্তি কিসে? কর্মে। আর তোমার কি কর্মের দ্বারা মুক্তি হবে? আধ্যাত্মিক কর্ম দ্বারা মুক্তি হবে। সাংসারিক কর্ম থেকেও মুক্তি হয়। কেউ কেউ দেখবেন সাংসারিক ভাবে থেকেও আধ্যাত্মিক জীবন গ্রহণ করছেন, কেউ কেউ দেখবেন সন্ন্যাস নিয়েও আধ্যাত্মিক জীবন। একদম একদম। কেতু মূলত আপনাকে নির্দেশ করবে সন্ন্যাসী, যারা নাগা সন্ন্যাসী আছে, শনি কেতুর কানেকশনে রয়েছে। আচ্ছা, যারা দেখবেন এই কুম্ভ মেলাতে দেখবেন। আচ্ছা, শনি কেতুর কানেকশনে আমরা যতদূর জানি যে মানে একটি ঘরে একটি রাশিতে যদি কোনো ব্যক্তির ন্যাটাল চার্টে শনি কেতু থাকে, সেক্ষেত্রে সাধু সর্বদোষ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আপনি কি বলবেন? সাধু সর্বদোষ থাকার পরেও সেই ব্যক্তি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে পারে? দেখুন, শনি হচ্ছে সাধু, কেতু হচ্ছে সর্প। জৈমিনী কেতুকে সর্প বলেছেন। তো সেক্ষেত্রে কি হয়, শনি কেতু যোগটা একটা যোগ কতটা ভালো ফল কতটা খারাপ ফল দেবে, মানে এই ক্ষেত্রে তার দেখা যায় বিচার্য। আচ্ছা, ভাবে এবার দেখা যায় শনি কেতু আপনার প্রবল ভাবে নবম দ্বাদশ ভাব সংযোগী। আচ্ছা, সেক্ষেত্রে আপনার মনে অবশ্যই আধ্যাত্মিক চিন্তা ভাবনার উন্মেষ ঘটাবেই। আচ্ছা, এবার আপনি যাবেন কি যাবেন না আধ্যাত্মিক ভাবে, সেভাবে কাটাবেন কিনা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সামগ্রিক চারটা মানে কিছুটা নিজের উপরও মানে জীবনধারা চলছে আমাদের। আপনি বলতে চাইছেন? একটা কথা আপনাকে বলতে পারি। হ্যাঁ, বলুন বলুন। যে শনি কেতুর সংযোগ যদি লগ্ন সংযোগী হয়ে যায়, আচ্ছা, পঞ্চম ভাবে থাকে, উত্তর থাকে, সেই জাতক বা জাতিকা দেখবেন খুব নিজেকে একা করে রাখে। মানে তারা কি সমাজের সাথে মিশতে চায় না, তারা একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়ে যায়। তাদেরকে লোকে ভুল বোঝে, তারা কিন্তু আধ্যাত্মিক চিন্তায় মগ্ন থাকে। আচ্ছা, তার উপর বৃহস্পতি যদি দৃষ্টি পড়ে, সে আধ্যাত্মিক পথে। মানে আমরা হয়তো ভাবছি সে কারোর সাথে মিশতে ভালোবাসছে না, কিন্তু আদৌ সে মানে আধ্যাত্মিকতার সাথে জুড়ে রয়েছে, তার মাইন্ড সবসময় ঈশ্বরকে ডাকছে, এরকম কোনো কিছু। একদম। আচ্ছা, কারণ শনির মধ্যে দুটো পাঠ আছে। এক শনি বৈষয়িক জগতের রাজা, আরেকদিকে শনি ত্যাগ এবং তিতিক্ষা। আমি শনিকে একজন সন্ন্যাসী রাজা বলি। আচ্ছা, কারণ একসময় সন্ন্যাসী ছিল, উত্তম করে একটা বই আছে, প্রথমে রাজা ছিল, ভোগ করার পর সন্ন্যাসী হয়ে গেল। আচ্ছা, তা শনির ব্যাপারটা কি, প্রথম জীবনে যার শনি খুব ভালো আছে, আপনার সেই দ্বাদশ ভাবের সঙ্গে প্রবলভাবে সংযোগী হয়ে রয়েছে, শুক্র প্রবল আছে, খুব ভোগ করবেন জীবন এক সময়। আচ্ছা, রাহু প্রবল আছে, একটা সময় গিয়ে তারপরে আধ্যাত্মিক কানেকশন থাকলে আপনাকে এই ভোগ ছেড়ে ত্যাগ করতে হবে। তাই আমি বলবো এইসব সংযোগ, ভাব এবং গ্রহের সংযোগে মানুষ কেউ আধ্যাত্মিক পথে যাচ্ছে না। তাও যেহেতু প্রশ্ন থেকেই যায়, আপনি যখন এসেছেন আমাদের এই স্টুডিওতে, তো মানে কি বলবো, অনেক প্রশ্ন যাচ্ছে, বা দর্শকদের উপরে যারা রয়েছেন তাদের অনেক প্রশ্ন যাচ্ছে, কোথা থেকে কি কানেকশন। যেরকম একটা কথা আমি শুনে আসছি, লগ্নে থাকে গলা কাটা, সঙ্গে চলে শতেক বেটা। এটা কি প্রত্যেক লগ্নের ক্ষেত্রেই প্রযোজ্য? এরকম দেখুন, এই যে কথাগুলো না শাস্ত্রে বিভিন্নভাবে কোন শাস্ত্রে লেখা আছে লগ্নে থাকে যার গলা কাটা, সঙ্গে চলে শতেক বাধা। আচ্ছা, কেউ বলছে শতেক বেটা। এবার দেখুন, রাহুকে আপনি কোনোভাবেই খারাপ ভাবে নেবেন না। কোনো গ্রহই, দেখুন বৃহস্পতিও কিন্তু খারাপ ফল দিতে পারে। যে মানে আপনি বলতে চাইছেন কারো ক্ষেত্রে বৃহস্পতি মারক হয়ে উঠবে, আবার কারো ক্ষেত্রে বৃহস্পতি কারক। এই যে রাহু, আজকে যত পৃথিবীতে বড় লোক দেখছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় লোক হচ্ছে ইলন মাস্ক। আচ্ছা, ঠিক আছে, তার কিন্তু রাহু খুব পাওয়ারফুল। তার জন্য সে আজকে রাহু সমস্ত জিনিসকে অ্যাম্পলিফাই করে, এনার্জাইজ করে এবং এক্সপ্যান্ড করে, ছড়িয়ে দেয়। আচ্ছা, কারণ রাহু হচ্ছে বায়ু গ্রহ, বায়ু কারক। হ্যাঁ, এবং রাহুর অধীনে সমস্ত বৈষয়িক কিছু রয়েছে। আচ্ছা, তো সে যদি ভালোভাবে থাকে, আপনাকে প্রচুর বৈষয়িক প্রগতি দেবে, আপনি আনএক্সপেক্টেড, আপনি আশাই করতে পারবেন। বায়ু কারক গ্রহ আপনি বললেন, যারা ইন্টারনেটের সাথে যুক্ত, কর্মের সাথে, ইন্টারনেটিং কোনো কর্মে, ধরুন আজকাল ইউটিউবার অনেকে আছে মিলিয়ন সাবস্ক্রাইবার, আবার অনেকে সুন্দর করে ভিডিও করার পর মানে সে জীবনে সফলতা পাচ্ছে না। তাহলে ওই যে যাদের মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে বা মিলিয়ন ভিউজ আসছে,
তাদের সাথে কি কোনো রাহু সম্পর্কিত রয়েছে এরকম? দারুণ কোশ্চেন করে যায়। হ্যাঁ হ্যাঁ বলুন। মানে আমি ভেবেছিলাম বলবো না, দর্শকরা না, কিন্তু আপনার জানতে কোশ্চেনটা খুব সুন্দর, বলুন। একদম বর্তমান সময় উপযোগী। একদম কারণ আজকে সবাই দেখুন মিডিয়ার সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় একদম, যুক্ত। একদম। একবেলা না হলেও ফেসবুক ছাড়া চলবে না। হ্যাঁ, মানে সকাল থেকে উঠেই দেখছি, মানে হ্যাঁ। অনেকে তো ডেইলি ব্লগিং, কি খেলাম কি ঘুমালাম আমরা দেখি প্রত্যেকে নরমালি। হ্যাঁ, সিস্টেম এভাবেই চলছে। সেক্ষেত্রে কি তাদের মানে রাহুর কোনো কানেকশন রয়েছে? দেখুন, ইন্টারনেট, রাহু যেহেতু বায়ুকারক, বায়ুকারক। রাহুর সঙ্গে বুধকে দেখবেন, শুক্রকে দেখবেন। আচ্ছা। যদি দশম, একাদশ ভাব, ষষ্ঠ ভাব, দ্বিতীয় ভাব কানেকশন করে যায়, খুব প্রবল থাকে, রাহু বৃষ রাশিতে তুঙ্গ আছে, কি কুম্ভ রাশিতে, কি মকর রাশিতে রয়েছে, এবং তার সাথে শুক্র এসবের কারক, মিডিয়ার কারক। একদম। শুক্র এবং বুধ বিশেষ করে মাস কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া। একদম। কারণ রাহুর কাজ হচ্ছে যে কোনো কিছুকে সম্প্রসারণ করা, একদম। বায়ুর কারক, একদম। রাহু যদি বায়ুর কারক। তাই রাহু যদি ভালো থাকে, শুভ থাকে, শুভ ভাব সংযোগ করে, নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়ায় উন্নতি করতে পারবেন। আচ্ছা। এবং আমার মনে হয় আপনারও ব্যক্তিগত রাহু খুব ভালো হয়েছে। হয়তো বা। আচ্ছা, যাই হোক। আচ্ছা অয়ন বাবু, আপনার থেকে আমিও অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। যারা ক্যামেরার ওপারে আমাদের বন্ধুরা রয়েছে তারাও কিন্তু অনেক কিছু জানতে পারলো। আচ্ছা, নতুন বছর তো পড়েই গেছে। পুরনো বছর যা কিছু খারাপ ভালো হয়েছে, এই 12টি রাশি মেষ থেকে মীন, যদি এদের জন্য আপনি কিছু টিপস বা আপনার যেটা ভালো হয় যে এই রাশির জাতক বা জাতিকারা ব্যবহার করলে বা সেই কালার অনুযায়ী চলে, যদি একটু বলে দেন দর্শকদের খুব ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, এই যে রেমেডি ব্যাপারটা, যে টিপস বা এগুলো একটা সকল ব্যাপারের মধ্যে হয়ে গেছে, যে এটা হয় এভাবে মানে চলে আসছে। তবুও দেখুন, অনেকে হয়তো নিজেরা এমনও আছেন যারা নিজের ব্যক্তিগত চার্ট জানেন না, কেউ রাশি জানেন হয়তো, ঠিক আছে। কিন্তু আমি প্রথমেই বলে রাখি যে যারা নতুন বছরের শুরুতে নতুন বছরটা কেমন যাবে খুব চিন্তায় রয়েছেন, তারা নিজেদের জন্মচার্ট দেখাতে চান, তারা জ্যোতিষীর সাথে নিজেদের পার্সোনাল অ্যাস্ট্রোলজার যারা হয়েছেন তাদের সাথে কনসাল্ট করুন। আর একটা কথা মধ্যে আমি বলে রাখি, যারা অয়ন বাবুর কাছে দেখাতে চাইছেন, স্ক্রিনে আশা করি এতক্ষণ নাম্বারটা চলে গেছে, সেই নাম্বারে কিন্তু অয়ন বাবুকে আপনারা সরাসরি কল করে নিতে পারেন। তিনি কোথায় দেখবেন বা অনলাইনে তিনি দেখেন কিনা, তিনি কিন্তু সমস্ত বিস্তারিত বলে দেবেন। যাই হোক, আসুন কথা। হ্যাঁ, এবার সেক্ষেত্রে তারা তাদের ব্যক্তিগত যারা পণ্ডিত জ্যোতিষী তাদের সাথে কনসাল্ট করুন। তারা দেখুন তারা কি আপনার রেমেডি করেন, সেটা একটা বেশি ইম্পর্টেন্ট। একদম ঠিক আছে। এবং অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে আপনার ব্যক্তিগত জন্মচার্ট এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আচ্ছা, এই সাময়িক এই রাশি, একটা আপনাকে ছোট এক্সাম্পল দিই। এবং সেদিনকে একজন আমার জিজ্ঞাসা করছিল, দাদা কুম্ভ রাশি কেমন যাচ্ছে? আচ্ছা, পুরো দেখলাম তো কুম্ভ রাশির লটারি বাঁধবে। একটা কথা ভাবো, পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যদি 144 কোটি জনসংখ্যা আমি ধরি, 12টা রাশি, 12 × 144, তাহলে এক একটা মানুষের 12 কোটি করে মানুষ রাশি আছে। একদম। তাহলে 12টা রাশি, তাহলে কুম্ভ রাশির লোক 12 কোটি আছে, তাহলে 12 কোটি কুম্ভ রাশির লোকেরই কি লটারি হবে? এটা কখনোই সম্ভব। এটা কিন্তু ব্যক্তিগত জন্মছক ভেরি করে। একদম একদম, নিশ্চয়ই ঠিক আছে। সঠিক কথা আমি বলেছেন। কখনোই মানুষকে মানে এমন কথা বলবো না যাতে এটা মিসগাইডেড হয়ে যায়, মিসলিড হয়ে যায়। একদম। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই পদ্ধতি আপনারা অবলম্বন করুন। আর একটা কথা বলি, আমি কালারে ব্যক্তিগত খুব বিশ্বাস করি। আচ্ছা, যদি একটু তাই কারণ দর্শকদের সাথে স্টোন share ফোন করেন। তো ওটা স্টোন ফোনগুলো অন্য কিছু রেমেডিগুলো ব্যক্তিগত জন্ম চার্ট নিরপেক্ষ ব্যাপার, একদম সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে কালার যেটা বলবো, যেমন ধরুন মেষ রাশি যারা রয়েছেন তারা অবশ্যই এবছর আপনারা লাল, একটু ডিপ না, আমি বলবো একটু হালকা লালটা ব্যবহার করার চেষ্টা করবেন। লাল বা একটু পিঙ্ক টাইপের কালারটা ব্যবহার করলে দেখবেন যে অনেকটা আপনারা এনার্জি পাচ্ছেন, ভালো লাগবে, সারাউন্ডিংস একটু পজিটিভিটি ক্রিয়েট হবে, আমাদের পজিটিভ এনার্জি থাকবেন। বৃষ রাশি যারা রয়েছে তারা লাইট গ্রিন যেটা রয়েছে, লাইট গ্রিন আর হচ্ছে লাইট আপনার ওশান ব্লু যে কালারটা রয়েছে, সেই ওশান ব্লু কালারটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ এনার্জি, অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সমৃদ্ধি আসতে পারে। আমি আবারও বলছি যে কখনোই আমার রেমেডিটাকে একদম সার্বিক মনে করবেন না, ঠিক আছে। আমি চার্টটা কিন্তু অবশ্যই কথা বলবো, মোটামুটি একটা রাশি অবশ্যই এইগুলো কি, এই যে কালারটা আপনাকে যখন আপনি ইউজ করবেন না, আপনার মধ্যে পজিটিভ সারাউন্ডিং সাথে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে, যেটা আপনাকে কাজ করতে বা কোনো কিছু ভাবতে চিন্তা করতে সাহায্য করে। আচ্ছা, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক যারা রয়েছেন তারা প্রেফার করুন, অবশ্যই প্রেফার করবেন গ্রিনটাকে, একটু লাইট গ্রিন যেটা রয়েছে, লাইট গ্রিন এবং ব্রাউন কালারটাকে ইউজ করুন। কারণ রাহুটা মিথুনের জন্য খুব ভালো পজিশনে আছে, করুন, তারা ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশি বা কর্কট লগ্ন যারা রয়েছেন তারা
অবশ্যই বলবো ইয়েলো কালারটাকে খুব বেশি গুরুত্ব দিন। আচ্ছা। বর্তমান যুগে বর্তমান যে বছর আসছে রবির বছর এবং সেখানে বৃহস্পতি তার মিত্র, সেই ঘরেই থেকে শুরু করছে। ইয়েলো কালারটাকে গুরুত্ব দিন, শুধুমাত্র ইয়েলো বলবো, লাইট ইয়েলো কালার ইউজ করুন, একটাই কালার বলবো ইউজ করুন। আশা করি কেমন থাকবেন অবশ্যই ফিডব্যাকটাও জানাবেন আমাদেরকে, তাহলে বুঝতে পারবো। এখান থেকে যতটা করা যায় বলা যায় আমরা চেষ্টা করছি। আচ্ছা, সিংহ লগ্ন বা সিংহ রাশি যারা রয়েছে তারা অবশ্যই ইউজ করবেন লাইট অরেঞ্জ এবং ডিপ পিঙ্কটা, এটা ইউজ করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনাদের কনফিডেন্স অনেক বুস্ট আপ হচ্ছে, দেখবেন আপনারা অনেক বেশি যেই পরিকল্পনা করছেন সেগুলোতে আপনারা কাজ করতে পারছেন। এবং কন্যা রাশি কন্যা লগ্ন যারা রয়েছেন তারা অবশ্যই বলবো হোয়াইট, একদম হোয়াইট। রাজ্যকারক গ্রহ শুক্র, রাজ্যের মতো ফল আপনারা পেতে পারেন যদি ব্যক্তিগত শুক্র ভালো থাকে, তো এটা মাথায় রাখতে হবে। অবশ্যই হোয়াইট ইউজ করতে পারেন আর সি গ্রিন কালারটা ইউজ করতে পারেন। আচ্ছা, এবার তুলা লগ্ন যারা রয়েছে, তুলা লগ্নের জন্য রাজ্যকারক হচ্ছে শনি। তো সেক্ষেত্রে আমি বলবো শনির অ্যাকচুয়ালি কালারটা ব্ল্যাক, অনেকে ব্লু বলেন কিন্তু অ্যাকচুয়ালি মহাকাশ শনিকে দেখতে গেলে সে ব্ল্যাকই আছে, ডার্ক ব্লু। তো আমি বলবো শনি এক্ষেত্রে যেহেতু মীন রাশির ঘরে এখন অবস্থান করছেন, পঞ্চমে রাহু অবস্থান রয়েছে, আমি বলবো ডার্ক ব্লু এবং ব্রাউন, এই দুটো কালার তুলা লগ্নের জন্য বেস্ট। তুমিও ব্রাউন পরে বসে আছো, আশা করি তোমারও সমৃদ্ধি হোক, অবশ্যই হবে। এবং বৃশ্চিক লগ্নের বা বৃশ্চিক রাশির জন্য যারা রয়েছেন তারা ডিপ শেডের রেডটা ইউজ করবেন, যেটাকে বলা হয় ক্রিমসন রেড, অনলি ক্রিমসন রেড, এটা ইউজ করুন। আর পারলে ক্রিম কালারটা ইউজ করবেন, তাতে দেখবেন আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং আপনার যে সারাউন্ডিং ভাইব্রেশনটা পজিটিভ থাকবে, আপনারা এগোতে পারবেন সামনের দিকে, একটা পজিটিভ ভাইব পাবেন। ধনু রাশি ধনু লগ্ন যারা রয়েছেন তাদের জন্য বলবো এই রাশির জন্য নবমপতি শুক্র, নবমপতি রবি তার বছর চলছে, একটা দারুণ সময় পিক করতে চলেছেন। তো যদি ব্যক্তিগত যারা রবি ভালো থাকে অবশ্যই ভালো ফল পাবেন। আমি বলবো একটা কালার ইউজ করবেন, সেটা হচ্ছে অনলি অরেঞ্জ কালার, সুইটেবল সুইট অরেঞ্জ কালার যেটা বলা হয়, ঠিক আছে? একদম চোখে লাগে এমন নয়, লাইট অরেঞ্জটা ইউজ করবেন, ভালো ফল পাবেন। আচ্ছা, মকর রাশি মকর লগ্ন যারা রয়েছেন তাদের জন্য আমি বলবো যে তারা একটু স্কাই কালার, লাইট স্কাই যেটা রয়েছে, লাইট স্কাইটা ইউজ করুন। আর পারলে লাইট ব্রাউনটা, বিস্কুট কালার যেটা, এইটা ইউজ করুন, এই কালারগুলো ইউজ করুন। আপনাদের জন্য সময় ভালো, লগ্নের তৃতীয় শনির অবস্থান এখন রয়েছে, বকরি কিছুদিন আগে শনি ছেড়ে গেছে, তো এই কালারগুলো আপনাদের পজিটিভ ভাইব্রেশন দেবে। আচ্ছা, এছাড়াও বলবো কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, এদের জন্য সব থেকে ভালো রং হচ্ছে এই আজকের দিনে নেক্সট এটার জন্য ব্ল্যাক, না হলে ব্ল্যাকটা শুভ নয়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য আমি বলবো অনলি ব্ল্যাক, অনলি ব্ল্যাক, অনলি ব্ল্যাক, শুধু ব্ল্যাক। অন্য যারা অন্য কালার ইউজ করতে পারেন, বলবো না করবেন না, কিন্তু ব্ল্যাকটা আপনি মানে বিশেষ বিশেষ কাজে রাখবেন, এটা আপনার জন্য ভালো হতে পারে। এছাড়া পাশাপাশি যদি আপনার মনে হয় যে না ব্ল্যাকটা আমি সুটেবল মনে হচ্ছে না, অনেকে নিজের মনের ব্যাপারও থাকে সে ইউজ করতে চায় না, এটা শুভ হবে। এছাড়াও আপনি লাইট গ্রিনটা ইউজ করতে পারেন। আচ্ছা, মীন রাশি মীন লগ্নের জন্য বলবো সর্বপ্রথম লাল, হালকা লাল এবং ইয়েলো কালারটা, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল, এই কালারগুলো ইউজ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক অয়নবাবু, আপনার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং যারা দর্শক রয়েছে আমাদের তারা অনেক কিছু জানতে পারলো। আশা করছি পরবর্তীতে আপনার যেই মূল্যবান সময় আমাদের এবং এই দর্শকদের আবার আপনি দেবেন। যাই হোক, অনুষ্ঠানে যে শেষে চলে এসেছে, আপনার কেমন লাগলো আজকে অনুষ্ঠান করে? আমি খুব আনন্দিত এবং আপ্লুত, আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাকে খুব মানে আনন্দ দিয়েছে। যাই হোক, আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি, যদি ভালো লেগে থাকে আমাদের এই পডকাস্ট অনুষ্ঠান, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি, এবং অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং একটি ভিডিওটি লাইক করবেন, এটাই আমরা আশা রাখি। আর কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের চাওয়া পাওয়ার জন্যই কিন্তু আমরা রয়েছি। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো একটা আবার নতুন এপিসোডে। ততক্ষণের জন্য এই নতুন বছরে সবাই কিন্তু
খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, একটা কথা, যারা আমাদের চ্যানেলে এসে পডকাস্ট করতে চাইছেন সরাসরি কল করবেন এই নাম্বারে 7001819001। আবার বলছি 7001819001। অয়নবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান টাইম নমস্কার। নিয়ে আমাদের কাছে আসার জন্য। নমস্কার। নমস্কার। জয় মহাকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।